সরকারের কথা মতো তিনি এনকাউন্টার কিলিং করতে পারতেন, মানুষ হত্যা করতে তার হাত এতটুকু কাঁপতো না, তার বিবেক এতটুকু কাঁপতো না, এবং সেজন্যই কিন্তু তাকে এভাবে পুরস্কৃত করা হয়েছিল। এবং এ কারণে তিনি দুইবারের মতো রাষ্ট্রপতি পদক পান 7 বছরের মাথায়। এবং তাকে তার সহকর্মীরা নাকি তাকে জল্লাদ বলে ডাকতো, এবং তিনি আবার এটা খুব খুশি হয়েই তার ফেসবুকে পোস্ট করেছিলেন যে তার সহকর্মীরা তাকে জল্লাদ বলে ডাকে। তো তিনি যখন এটা ফেসবুকে পোস্ট করেছিলেন সেটা আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছিল, এবং আমরা সাথে সাথেই কিন্তু সেটার একটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। এই পোস্টটি এখন তার ফেসবুকে গেলে আপনারা পাবেন না, কিন্তু নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে তার কতটা ঔদ্ধত্য এবং কতটা ধৃষ্টতা ছিল সে সময়, যে তিনি একের পর এক মানুষকে খুন করতেন এবং তাকে জল্লাদ বলে তার সহকর্মীরা ডাকতো, এবং সেটা আবার তিনি ফেসবুকে পোস্ট করেই জানান দিতেন। তো এতটাই ভয়ঙ্কর ছিলেন এই আলেপুদ্দিন, এবং তিনি বেনজিরের নির্দেশেই এই সমস্ত খুন করতেন। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে আমরা ধরবো। এবার আরেকজন সাবেক পুলিশ কর্মকর্তার দুর্নীতি ফাঁস করলেন নাগরিক টিভির নাজমুস সাকিব। তিনি আলোচনা করেছেন একজন পুলিশ কর্মকর্তা যিনি দীর্ঘদিন যাবতই দুর্নীতি করতেছেন। দর্শক, কে এই পুলিশ কর্মকর্তা? তার আলোচনা শুনে বুঝতে পারবো যে একের পর এক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি কেন ফাঁস হচ্ছে, আর পুলিশই বা কেন একের পর এক দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। সম্প্রতি বাজেটের সমাপনী দিনে প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা করেছেন এবং সেখানে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। উনি ইনফ্যাক্ট অনেক কথা বলেছেন, বাজেট নিয়ে অনেক কথা বলেছেন, সেগুলো নিয়ে আমি আগে জবাব দিয়েছি। কিন্তু রিসেন্ট দুটো ইস্যু নিয়ে উনি কথা বলেছেন। একটা হচ্ছে দুর্নীতি নিয়ে কথা বলেছেন, যেহেতু বহু রাঘব বোয়াল, রুই কাতলা ধরা পড়ছে দুর্নীতির জালে, এবং সরকারকে সেগুলো স্বীকার করে বা সরকারের কোনো একটা পরিকল্পনার অংশ হিসাবে তাদের ধরপাকড় করার চেষ্টা হচ্ছে, দুদক টুদক লেলিয়ে দেওয়া হচ্ছে, তাই প্রধানমন্ত্রীকে দুর্নীতি নিয়ে কথা বলতে হয়েছে। আরেকটা হচ্ছে লোডশেডিং, যেহেতু প্রচুর হচ্ছে, লোডশেডিংয়ের ব্যাপারেও প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন। এ দুটো ইস্যু একটু অ্যাড্রেস করতে চাই। প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে বলছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে আমরা ধরবো। কারো রক্ষা নেই, দুর্নীতি যারাই করবে তাদেরকে ধরবে। আমরা একটু এই প্রসঙ্গে যোগ করতে চাই, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে ব্যাংক খাতে দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি কী রকম তার অ্যাটিটিউড টুয়ার্ডস করাপশন সেটা বুঝতে পারবো, এটাও খুব ইম্পর্টেন্ট। উনি বলছেন, কিছু মানুষের টাকা পয়সা এত বেড়ে যায় যে তারা টাকা দেশে রাখতে পারে না, টাকা বিদেশে রাখতে গিয়ে দেশ ছাড়তে হয়, এটা নেশার মতো হয়ে যায়। ওনার এক্স্যাক্ট বক্তব্যটা এরকম। কিছু মানুষ লোভী হয়ে যায়, টাকা পয়সা এত বাড়ে যায় যে দেশ বাদে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়ে ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভ কি হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে দেশেই থাকা যায় না, তাহলে লাভ হলো কি? এটা তো মানুষ চিন্তা করে না, নেশার মতো হয়ে যায়। এক্স্যাক্টলি বলছেন এই কথা। তার মানে প্রধানমন্ত্রী বলছেন মানুষের টাকা বানানো এক ধরনের নেশা, এবং তারা এত বেশি টাকা বানিয়ে ফেলে যে দেশে থাকতে পারে না, তাদেরকে রীতিমতো দেশ ছাড়তে হয়। যখন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার কথা প্রধানমন্ত্রী বলেন, তখন আমার স্মৃতি 2019 সালে ফিরে যায়। আমাদের মনে আছে তখন কিছু লোকজনকে ধরা হচ্ছিল, সম্রাট, জিকে শামীম, এসব কাদেরকে ধরা হলো, এবং তখন দারুণ হাইপ, সব তো আওয়ামী লীগ করা লোকজন, তখন দারুণ হাইপ আওয়ামী লীগের দিক থেকে তোলা হয়েছিল যে একটা শুদ্ধি অভিযান চলছে। সেই সময় 2019 সালে প্রধানমন্ত্রী কি বলেছিলেন পড়ি, দুর্নীতি বিরোধী অভিযান আইওয়াশ নয়, অপরাধী যে দলেরই হোক অন্যায় করলে শাস্তি নিশ্চিত পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এটাও একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন। তখন আমাদের সামনে শুদ্ধি অভিযান 19 সালে, এবং এরপর দুদিন পর কী হয়েছে আমরা খুব ভালো জানি। কিন্তু এই নিউজটা সার্চ করতে গিয়ে খুবই ফানি একটা নিউজ আমার সামনে এসছে। ফানি, প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী উদ্যোগ সুদূর প্রসারী, কথাটা বলছেন বেনজির আহমেদ। উনি বলছেন, দেশ জুড়ে শুরু হওয়া চলমান শুদ্ধি অভিযানে বিভিন্ন এজেন্সি জড়িত, র্যাব প্রধান এজেন্সি না। তিনি বলছেন, শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড় বিষয়। প্রধানমন্ত্রী এবারে নির্বাচনের ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। দুর্নীতি বিরোধী সামগ্রিক অভিযানে অনেক এজেন্সি জড়িত, আর র্যাব এটাতে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। বেনজির সেই শুদ্ধি অভিযানকে এন্ডোর্স করছেন। কখন এন্ডোর্স করছেন? বেনজির তখন র্যাবের ডিজি, এবং র্যাবের ডিজি হিসাবেই উনি ওনার যাবতীয় কেনাকাটা, জমি জমা, সম্পত্তি, ফ্ল্যাট সব করছেন তখন র্যাবের ডিজি হিসাবেই তখন তিনি একজনের টেলিভিশন চ্যানেল দখল করছেন, ইত্যাদি ইত্যাদি, তাই তো? সো এই লোক প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের পাশে দাঁড়ান, এবং প্রধানমন্ত্রী তখন র্যাবের ডিজি কী করে বেড়াচ্ছে সেটা জানতেন না,
ধরা হয়েছিল কিছু চুনোপুটি, সম্রাট টম্রাট ঢাকা শহরে পোস্টার টোস্টার আমরা অনেক দেখেছি। একটা যুব লীগের একটা জোনের, ঢাকা শহরের একটা জোনের প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি, কিছুই না। আওয়ামী লীগের কত কত লোকজন আছে, তারা কিছু না। সেই শুদ্ধি অভিযান যখনই ধরা হলো, আমরা তখন একটা জিনিস স্পেকুলেট করেছিলাম, সেটা হলো এরা আওয়ামী লীগের অন্তর্গত কোনো সমস্যার কারণে সমস্যার বলি হয়েছেন। কারণ ওই সময় যে মানুষজনকে ধরা হয়েছিল, ধরে নেওয়া হচ্ছিল তারা একটা নেক্সাসের পার্ট, তাদেরকে আসলে সাইজ করার জন্য এই কাজটা করা হচ্ছিল। এসব শুদ্ধি অভিযান আসলে কিছু না। সুতরাং এখনও 2-4 জনকে যেহেতু ধরা হচ্ছে, 2-4 জনেরটা প্রকাশে চলে আসছে, প্রধানমন্ত্রীকে এই কথাগুলো বলতে হয়েছে। এই যে প্রধানমন্ত্রী বলছেন তারা দেশে বসে এত টাকা কামায়, মানে আমরা তো প্রশ্ন করতেই পারি যে এত টাকা কিভাবে তারা কামায় দেশে বসে বসে, বছরের পর বছর। মানে আপনি কিছু কিছু যে হঠাৎ করে করে ফেলতে পারেন, কিন্তু এই পরিমাণ টাকা কামানো, এই পরিমাণ জমিজিরাত তৈরি করা, এই পরিমাণ সাম্রাজ্য তৈরি করা রাতারাতি করা যায়। সুতরাং প্রধানমন্ত্রী যখন এই ভাষায় কথা বলেন, এটা আমাদের কাছে খুব হতাশার। টোনটা এরকম যে এটা নেশার মতো হয়ে যায়, কি লাভ হলো করে, কি লাভ হলো টোলো, এগুলো আমাদের তো দেখার ব্যাপার নেই। এবং তারা প্রায় সব বিরাট অংশের সম্পত্তি দেশে নিয়ে রাখছে, সেই টাকা নিয়ে সে বিদেশে দারুণ শান শওকতে জীবনযাপন করছে তো। সুতরাং এটাকে কোনো ব্যাপার না এইভাবে বলার কি আছে, বা এতে তার ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে না, এই টোনগুলো আসলে একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে এক ধরনের প্রশ্রয়ের মতো শোনায়। তাই তো আমরা তো এই প্রশ্ন ওনাকে তো আসলে জবাব দিয়ে এটা করতে হবে, ওনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে এই লোকগুলো এই পরিমাণ টাকা করেছে, একটার পর একটা আছে, এবং এটা তো কয়টা এসছে। আর বাকিদের অবস্থাও আমরা জানি, 2-1টা আসা না, বাংলাদেশে 2-4 জন মানুষ বাকি আছেন, বাকি সবাই কম বা একটু বেশি, একটু বড় বেনজির, ছোট বেনজির, সমান বেনজির, মাঝারি বেনজির, এই ধরনেরই তো। একদম তাই। সো প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন আবার দুর্নীতির বিরুদ্ধে কাউকে ছাড়া হবে না বলে 19 সাল আমরা স্মরণ করব, তাতে আমরা বুঝে যাব এগুলোর পরিণতি কী হতে যাচ্ছে। ইটস ভেরি ক্লিয়ার। উনি আরেকটা ইস্যু নিয়ে কথা বলেছেন, লোডশেডিং নিয়ে, এবং বিদ্যুতের প্রসঙ্গ যখন আসে তখন আমি খেয়াল করেছি এক ধরনের বিদ্রূপ তাচ্ছিল্য করেন মানুষকে। উনি আবারও করেছেন, আগেও করেছেন। আমি একটু পড়ি উনি কি বলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিদ্যুৎ নিয়ে অনেক কথা, যে বিশেষ আইন করেছি সেটা নিয়েও সমালোচনা শুনছি। আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ আইন যদি না করতাম, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ না করলে আজকের বিদ্যুৎটা আসতো কোথা থেকে? আমরা 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। ভবিষ্যতে বিদ্যুৎ যাতে পরিবেশ বান্ধব হয় আমরা সেদিকে দৃষ্টি দিয়েছি। নেপাল ও ভারত থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছি। পুরনো কথা কিন্তু আবার উনি বলছেন, সুতরাং এগুলো একটু অ্যাড্রেস করা দরকার। এবং লোডশেডিং নিয়েও কথা বলছেন, আমি আসবো সেই জায়গায়। বিশেষ যে আইন, দ্রুত সরবরাহ আইনটা করা হয়েছিল, আমরা বহুবার বলেছি, রিপিটেশন হলো, আবার বলবো যেহেতু তিনি বলছেন। বাংলাদেশে 2009 সালে যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ, তখন বিদ্যুতের যে পরিস্থিতি ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম একটা আইন দিয়ে খুব দ্রুত প্রথম 2 বছরের ছিল কিছু কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র তরল জ্বালানি ভিত্তিক করে বিদ্যুতের অ্যাকিউট সংকটটা মোকাবেলা করা, এবং তার সাথে সাথে বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, এক্সিস্টিং যে বিদ্যুৎ কেন্দ্র ছিল সেগুলো ওভারহল করে এগুলোর উৎপাদন বাড়ানো, এগুলোই করার কথা ছিল। সুতরাং ওটার এক ধরনের প্রয়োজন অস্বীকার করা যাবে না। আমাদের এটা মনে রাখতে হবে, এর আগের বিএনপি সরকার বিদ্যুৎ খাতটাকে একেবারে ডুবিয়ে দিয়ে গিয়েছিল, কিছুই করেনি তারা অলমোস্ট। সেটারই সুযোগ আসলে আওয়ামী লীগ পরে নিয়েছে, এবং আমি এটাকে ধরে একদিন ডিজাস্টার ক্যাপিটালিজমের সাথে তুলনা করে দেখিয়েছিলাম। যাই হোক, সেইটা আজও আছে। মানে আপনার যখন সংকট, অ্যাকিউট সংকট কেটে গেল, তারপর এই আইনটা রাখতে হলো কেন? আপনি এটা দিয়ে আনসলিসিটেড যে কারোর সাথে বসে যে কোনো রকম চুক্তি করে ফেলতে পারেন, সেই পাওয়ারটা আজও কেন লাগছে? আমরা তো এখন অ্যাকিউট সংকটে নাই। বরং প্রধানমন্ত্রী বলছেন 30,000 মেগাওয়াট, এবং এটাও একটা খুব ভয়ঙ্কর কথা। আমাদের পিক সময়ের সবচেয়ে বেশি যে চাহিদা 12-13,000 মেগাওয়াট, প্রধানমন্ত্রীর বক্তব্য মতো যদি 30 হয়, সেটা দ্বিগুণেরও বেশি। কেন করেছেন? আমাদেরকে ডোবাচ্ছে তো এইসব বিদ্যুৎ কেন্দ্র, আমরা জানি তো এটা, এই ক্যাপাসিটি চার্জের নামে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা দিচ্ছি, আমরা জানি এগুলো সব। এবং উনি সেটা খুব গর্ব করে বলছেন, অথচ এটাই আমাদেরকে ডোবাচ্ছে। একটা দেশের পিক সময়ের সর্বোচ্চ চাহিদার 20-25% বেশি বিদ্যুৎ লাগে, কারণ মাঝে মাঝে কোনো বিদ্যুৎ কেন্দ্র ফল করে, কোনো বিদ্যুৎ কেন্দ্র ওভারহলিংয়ের জন্য বন্ধ রাখে। সো আপনি যদি 13,000 মেগাওয়াট ধরেন, 14,000 মেগাওয়াটও ধরেন, তাহলে আপনি খেয়াল করেন 17-18,000 মেগাওয়াট ইজ মোর দেন এনাফ। আপনি 30,000 মেগাওয়াট কেন করছেন? কারণ আমরা জানি এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সব অলিগার্কদেরকে দেওয়া হয়েছে, তারা এখান থেকে টাকা তোলে, সেই টাকা আবার বাটোয়ারা হয়।
লোডশেডিং নিয়ে বলছেন, লোডশেডিং আমি বলে দিয়েছি আমার গ্রামে লোডশেডিং যেন না দেয়। গুলশান, বনানী, বারিধারা এসব বড় লোকদের এলাকায় 2000 মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদের মনে করিয়ে দিতে হবে এখন এয়ার কন্ডিশন, গাড়ি, লিফট ইত্যাদি আরাম আয়েসটা এটা যে আসমান থেকে পড়েনি, এটা আমাদের করা, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য অন্তত লোডশেডিং বিত্তশালীদের দিতে হবে। এই ব্যবস্থাটা আমরা করব। মানে একটা কথা খুব জরুরি। প্রথম কথাটা হচ্ছে মানে গ্রামে লোডশেডিং না দিতে, গ্রামে কোনো বিদ্যুৎ থাকে না দীর্ঘদিন থেকে। আমরা পত্রপত্রিকার যদি নিউজ দেখতে থাকি প্রচুর, যা সার্চ করলে আমরা পেয়ে যাবো একটার পর একটা মূলধারার পত্রিকার নিউজ যে গ্রামে তীব্র লোডশেডিংয়ে ভুগছে। আমরা এই কথা তো অনেক আগে আমি আলোচনা করেছি যে ঢাকাকে বিদ্যুৎ দিয়ে একটু শান্ত রাখার চেষ্টা করছে, কারণ সরকারের ধারণা ঢাকায় একটা অস্থিরতা হলে তার ক্ষমতার খুঁটি নড়ে যেতে পারে, ক্ষমতার ভিত্তি নড়ে যেতে পারে। গ্রাম বা ঢাকার বাইরে হলে তেমন সমস্যা হবে না। কিন্তু এই যে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে স্মরণ করিয়ে দেয়, এই কথা উনি প্রায়ই বলেন, আরও অন্যান্য সংবাদ সম্মেলনে অনেক সময় কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে বড় লোকের এলাকায় কেন করতে হবে? বড় লোকরা তাদের বিদ্যুৎ দিয়ে এটা সেটা করে, তারা বিল দেয়। এবং বাংলাদেশ এখন বিদ্যুতের বিল স্ল্যাব, ইনকাম ট্যাক্সের মতো। আপনি যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন একটা পর্যায়ে প্রতি ইউনিটের মূল্য বেসিক ইউনিটের তুলনায় অনেক বেড়ে যায়। সুতরাং যিনি অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, যিনি অনেক এসি, অনেক অন্যান্য ইলেকট্রনিক ইকুইপমেন্টস ইউজ করেন, বিরাট আলো ঝলমলে বাড়ি ব্যবহার করেন, তিনি বিরাট অ্যামাউন্টের বিদ্যুৎ বিলও দেন। বিদ্যুৎ বিল দিয়েই তিনি সেটা করেন। স্মরণ করিয়ে দেয়া কেন? আর 2 নম্বর কথাটা হচ্ছে এই যাবতীয় যত মানে বিএনপি যখন তার সময় বিদ্যুৎ ঠিকঠাক মতো করেন, ওটা তার ব্যর্থতা। কিন্তু আমি প্রায় বলি যে একটা সরকারের যে কাজগুলো করার কথা, সেই কাজগুলো করা যদি সুষ্ঠুভাবে করে, আমি বিদ্যুতের সরকার সুষ্ঠু কিছু করে নাই, আমি আসবো সে জায়গায়, যদি সুষ্ঠুভাবেও করে সেটার জন্য ক্রেডিট ক্লেম করার কিছু নেই। আই এম সরি, এজন্যই তো একটা সরকার থাকে। একটা সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স তোলে, আমাদের কাছ থেকে ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স তুলে টাকা করে, সেই টাকা দিয়ে বেতন দেয়। এত বড় সরকার পুষি আমরা, তাতেও হয় না, ঘাটতি হয়। আমাদের নামে আমাদের মাথা পিছু ঋণ নেওয়া হয়, বিদেশি ঋণ নেওয়া হয়, আমাদের প্রজন্মের পর প্রজন্মের নামে সেগুলো শোধ করতে হবে। সেগুলো করে আপনি বেতন দেন এবং উন্নয়ন করেন, এর মধ্যে বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন থেকে সব কিছু আছে, এই সার্ভিস দেন। তো এই টাকা দিয়ে করে এতটা বিদ্রুপ আমরা আসলে প্রাপ্য নই। জনগণের টাকা, জনগণের টাকায় যা হয়েছে এটা সহিভাবে হলেও আসলে এরকম হওয়ার কথা ছিল না, বাট উনি এটা করেন। বিএনপির সময় যা হয়নি সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি। কোনো সরকার তার যে কাজটা করার কথা ছিল সেটা করতে না পারা সমালোচনার ব্যাপার, কিন্তু সরকার যে কারণে আছে সেই কারণের ক্রেডিট ক্লেম করার তো আসলে কিছু দেখি না। আমরা দেখেছি কিছুদিন আগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যখন তাদের সংবাদ প্রকাশ নিয়ে খুব তীব্র প্রতিবাদ করেছে, তার মধ্যে তারা কি করে, মানে চোর পুলিশ ধরে, চোর ডাকাত ধরে, জঙ্গি ধরে, এগুলো বয়ান করছে। তো আমরা পুলিশ রাখি কেন আসলে এত টাকা পয়সা দিয়ে, এত সুযোগ সুবিধা দিয়ে, এত ঘুষ টুস দিয়ে? ঠিক একইভাবে এর মধ্যে এই সরকারের ক্রেডিট নেওয়ার কিছু নেই, বরং আমরা এই অভিযোগ সিরিয়াসলি করি। এই যে আমাদের সংকট ছিল, সে সংকটকে পুঁজি করে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। বিদ্যুতের বিল বাড়তে গেল এবং তারপরও এত টাকায় বিদ্যুৎ কেনা হলো, অলিগারদেরকে এত টাকা দেওয়া হলো, শেষ পর্যন্ত প্রচুর ভর্তুকিও দিতে হলো। আমাদের বিদ্যুৎ বিল কয়েক গুণ হলো, সেটার চাইতে বড় কথা হচ্ছে ভর্তুকিও দিতে হচ্ছে। সেই ভর্তুকিও আপনার আমার টাকা। প্রতি বছর যে পরিমাণ টাকা বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হয় শুধুমাত্র অলিগারদেরকে দেওয়ার জন্য, সে টাকায় বহু কিছু হয়ে যেতে পারতো আমাদের। সুতরাং দিনের শেষে এই একটা সেক্টর খুব ক্লিয়ারলি আমাদের সামনে দেখিয়ে দেয় যে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ধ্বংস করে ফেলেছে এই একটা সেক্টর। দিন শেষে সব শেষ হলো, কিন্তু আমরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, পুলিশের একের পর এক দুর্নীতির চিত্র আমাদের সামনে উন্মোচিত হচ্ছে এবং আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমি এই দুর্নীতির চিত্রগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে আগামী দিনগুলোতেও উন্মোচিত করব। তো সেই ধারাবাহিকতা আমি আজ মেইনটেইন করতে চলেছি এবং আজও এমন এক ব্যক্তির সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি যে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার ব্যাপারে প্রায় বছরখানেক আগেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম। সে সময় অবশ্য তিনি র্যাবে কাজ করতেন। এখন বর্তমানে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আছেন স্পেশাল ব্রাঞ্চে, কিন্তু র্যাবে যখন তিনি ছিলেন তখন তো তিনি একজন জল্লাদ হিসেবে পরিচিত ছিলেন এবং এতটাই কুখ্যাত তিনি ছিলেন যে তাকে বলা হতো এনকাউন্টার মাস্টার। অর্থাৎ নারায়ণগঞ্জে যখন তিনি র্যাবের দায়িত্ব পালন করেছিলেন তখন এই ব্যক্তির ভয়ে সকলে ভীত থাকত এবং তিনি বেনজির আহমেদের নির্দেশে কত শত মানুষকে
তিনি হত্যা করেছেন তার হিসেব নেই। এবং তার হাতে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন অনেক মানুষ। এবং নাম প্রকাশ না করার শর্তে তাদের পরিবারের সদস্যরা আমার সাথেও বছরখানেক আগে অনেকেই কথা বলেছিলেন, এবং তারা বলেছিলেন যে এমনও আছে যে উদাহরণ, এই আলেপুদ্দিন হাতের নখ উপড়িয়ে ফেলেছেন মানুষকে নির্যাতন করে, আর এনকাউন্টারে মানুষকে তো তিনি মেরেছেনই। অর্থাৎ একটা ঘৃণ্য পাষণ্ড ব্যক্তিত্ব বলতে যা বুঝায় তার সবটুকুই এই আলেপুদ্দিনের মধ্যে রয়েছে। তো আজ এই আলেপুদ্দিনের দুর্নীতির চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে শুরুতে একটু ভূমিকা দিতে চাই যে আলেপুদ্দিন আসলে কে। এই আলেপুদ্দিন 2013 সালের 15ই জানুয়ারি তিনি পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। অর্থাৎ তার ক্যারিয়ারটা কিন্তু খুব বেশি একটা বড় নয়। অর্থাৎ 2013 সালে তিনি পুলিশে যোগ দিলেন এবং যোগ দেওয়ার পরের বছরই কিন্তু তাকে র্যাব 11-তে পাঠানো হয়, এবং তখনই তাকে ভারপ্রাপ্ত কমান্ডার, মিডিয়া সেল এবং জঙ্গি সেলের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেয়া হয়। অর্থাৎ তার খুঁটির জোর কত বেশি এটা কিন্তু বোঝা যাচ্ছে যে প্রথম থেকেই তাকে কিন্তু বড় বড় পদে প্রদান করা হয়েছিল। এবং 7 বছরের মাথায়, অর্থাৎ তিনি চাকরিতে যোগদানের 7 বছরের মাথায় তাকে কিন্তু দুইবারের মতো রাষ্ট্রপতি পদক দেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পাচ্ছেন যে কেন তাকে এত সম্মানে ভূষিত করা হয়েছিল। এর পেছনে মূল কারণ ছিল যে তিনি এই সরকারের কথা মতো তিনি এনকাউন্টার কিলিং করতে পারতেন, মানুষ হত্যা করতে তার হাত এতটুকু কাঁপতো না, তার বিবেক এতটুকু কাঁপতো না, এবং সেজন্যই কিন্তু তাকে এভাবে পুরস্কৃত করা হয়েছিল। এবং এ কারণে তিনি দুইবারের মতো রাষ্ট্রপতি পদক পান 7 বছরের মাথায়। এবং তাকে তার সহকর্মীরা নাকি তাকে জল্লাদ বলে ডাকতো, এবং তিনি আবার এটা খুব খুশি হয়েই তার ফেসবুকে পোস্ট করেছিলেন যে তার সহকর্মীরা তাকে জল্লাদ বলে ডাকে। তো তিনি যখন এটা ফেসবুকে পোস্ট করেছিলেন সেটা আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছিল, এবং আমরা সাথে সাথেই কিন্তু সেটার একটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। এই পোস্টটি এখন তার ফেসবুকে গেলে আপনারা পাবেন না, কিন্তু নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে তার কতটা ঔদ্ধত্য এবং কতটা ধৃষ্টতা ছিল সে সময়, যে তিনি একের পর এক মানুষকে খুন করতেন এবং তাকে জল্লাদ বলে তার সহকর্মীরা ডাকতো, এবং সেটা আবার তিনি ফেসবুকে পোস্ট করেই জানান দিতেন। তো এতটাই ভয়ঙ্কর ছিলেন এই আলেপুদ্দিন। এবং তিনি বেনজিরের নির্দেশেই এই সমস্ত খুন করতেন, এবং বেনজিরের সাথে তার অত্যন্ত সখ্যতা ছিল। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে এই ছবিটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই বেনজিরের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং এই সম্পর্ককে কাজে লাগিয়েই কিন্তু তার ক্যারিয়ারের এতটা উত্থান হয়েছে। তো যেটা আমি একটু আগে বলছিলাম আপনাদের, যে বর্তমানে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত আছেন, এবং তিনি কুড়িগ্রামে তার জন্ম। এবং এই কুড়িগ্রামের এই সন্তান আলেপুদ্দিন, এই কুখ্যাত সন্তান আলেপুদ্দিন, তিনি বর্তমানে তার এই পদবি ব্যবহার করে তিনি এত মানুষকে হত্যার পুরস্কার হিসেবে তিনি যেটা করেছেন, তিনি শত শত কোটি টাকার সম্পত্তি, সেখানে সরকারি সম্পত্তি তিনি দখল করেছেন, ভোগ করছেন তার ভাইদেরকে দিয়ে, এবং তার কিন্তু কিছুই হচ্ছে না। কুড়িগ্রামের রাজারহাট নামে একটা এলাকা রয়েছে, এবং সেই এলাকাতে রেলওয়ের জমি দখল করে এই আলেপুদ্দিন তার ভাইয়ের দ্বারা 20,000 ঘনফুট মাটি কর্তন করেছেন। এবং এই কাজে যিনি জড়িত তিনি হচ্ছেন আলেপের আপন ভাই, আলতাফ হোসেন তার নাম। আপনারা নিশ্চয়ই প্রিয় দর্শক স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, এই কুখ্যাত আলেপুদ্দিনের সাথে তার ভাই আলতাফ হোসেনের এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভাইয়ের সাথে সম্পর্ক কাজে লাগিয়ে এই আলতাফ কিন্তু তার এলাকার মানুষকে আর মানুষ মনে করেন না, এবং তিনি এভাবে কৃষকদের জমি, যেগুলো আবাদি জমি রয়েছে, সেগুলো তিনি দখল করছেন। পাশাপাশি রেলওয়ের যে জমি, সেই রেলওয়ের জমিও কিন্তু তিনি দখল করেছেন, এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংবাদ প্রকাশিত হয়েছে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে। কিন্তু তারপরেও কিছু কি হয়েছে? দর্শক একটু চিন্তা করে দেখুন যে একে তো দরিদ্র কৃষকদের যে ফসলি জমি, সেটা এই আলতাফ হোসেন, তিনি আলেপুদ্দিনের ভাই, এই পরিচয় কাজে লাগিয়ে তিনি দখল করছেন, ভোগ করছেন। আবার এট দ্য সেম টাইম তিনি রেলওয়ের যে জমি, সরকারি জমি, সেটা তিনি দখল করেছেন, এবং দখল করে তিনি 20,000 ঘনফুট মাটি কর্তন করেছেন সেই রেলের জমিতে, এবং রেল চলাচলকে কিন্তু বাধাগ্রস্ত করেছেন। এটা নিয়ে পত্রপত্রিকায় যে শুধু লেখা হয়েছে তা কিন্তু নয় প্রিয় দর্শক। ইতিমধ্যে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং রাজারহাট থানার যিনি ওসি, তাকে লিখিত আকারে এই বিষয়ে কিন্তু জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটি ব্যবস্থাও কিন্তু এই আলতাফ হোসেনের বিরুদ্ধে নেওয়া হয়নি, কারণ তার ভাই হচ্ছে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা আলেপুদ্দিন। তো এই হচ্ছে প্রিয় দর্শক আমাদের বর্তমান বাংলাদেশের বাস্তবতা, যে আলেপুদ্দিনের মতো একটি ব্যক্তি, যিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি এনকাউন্টার কিলিং নিজ হাতে করেছেন, যিনি ফেসবুকে দম্ভ করে বলতে পারেন
যে তিনি জল্লাদ, তাকে তার সহকর্মীরা জল্লাদ বলে ডাকে, সেই আলেপ উদ্দিন তিনি আজ একজন স্পেশাল ব্রাঞ্চের একজন অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। আর এদিকে তার ভাই কুড়িগ্রামে তিনি রেলওয়ের সম্পত্তি তিনি দখল করেছেন, তিনি ভোগ দখল করছেন, তিনি কৃষকদের যে জমি জমা আছে, আবাদি ফসলের জমি আছে, সেগুলো দখল করছেন। এগুলো নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হচ্ছে, স্থানীয় সংবাদপত্রে লেখা হচ্ছে, এবং সেই কুড়িগ্রাম জেলা প্রশাসক তিনি বিষয়টা সম্পর্কে অবগত আছেন, রাজারহাট থানার যিনি ওসি তিনিও বিষয়টা সম্পর্কে অবগত আছেন, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা কিন্তু তাদের বিরুদ্ধে নেওয়া হয় না। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের বাস্তবতা, যে যারা শেখ হাসিনার পক্ষে, এই শেখ হাসিনার ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে গুম খুনের সাথে জড়িত, এনকাউন্টার কিলিং এর সাথে জড়িত আলেপ উদ্দিনের মতো একজন ব্যক্তি, যিনি এত এত মানুষকে হত্যা করেছেন, এনকাউন্টার কিলিং করেছেন র্যাবে থাকাকালীন সময়ে, সেই ব্যক্তিকে আজ পুরস্কার দিচ্ছে এই শেখ হাসিনার সরকার। এবং আমরা তো ইতিপূর্বে দেখেছি শেখ হাসিনার হাত থেকেই তো আলেপ উদ্দিন পুরস্কার নিয়েছেন। তো তিনি তো শেখ হাসিনার গর্বিত সন্তান, তিনি তো ওই যে আমরা পড়েছিলাম না অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, আমরা দেখেছিলাম তো আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। তো এই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যারা, আলেপ উদ্দিনও তো সেই প্রাইম মিনিস্টার্স ম্যান। তো সেজন্য এদের আসলে কিছু হয় না, এদের জন্য আইন অন্যরকম। এরা সরকারি জমি, এরা রেলের জমি দখল করে তারা ভোগ করতে পারে, তারা এনকাউন্টার কিলিং এর পুরস্কার হিসেবে যা ইচ্ছা তাই করতে পারে। এবং আলেপ উদ্দিনের পরিচয় কাজে লাগিয়ে আলেপ উদ্দিনের ভাই আলতাফ হোসেন তিনি এই কাজটি কুড়িগ্রামে করে আসছেন, এবং তিনি দরিদ্র যারা কৃষক রয়েছেন তাদেরকে ভূমিহীন করেছেন, তাদের জমি যেটা ফসলি জমি সেটা দখল করেছেন। তো এভাবে হাজার হাজার কোটি টাকার জমি সে কুড়িগ্রাম এলাকাতে আজ এই আলেপ উদ্দিনের ভাই আলতাফ হোসেনের দখলে। এই হচ্ছে প্রিয় দর্শক এই বর্তমান বাংলাদেশের বাস্তবতা, যেখানে বেনজিরের মতো পুলিশ কর্মকর্তা, যেখানে আসাদুজ্জামান মিয়ার মতো পুলিশ কর্মকর্তা, যেখানে এই আলেপের মতো পুলিশ কর্মকর্তা, তারা এবং তাদের পরিবারের সদস্যরা যা খুশি তাই করতে পারে, এবং আমরা চেয়ে চেয়ে দেখতে পারি, কারণ আমাদের এছাড়া আর কিছু করার নেই। তো এই একে একে আমাদের কাছে প্রিয় দর্শক এই সত্যগুলো বের হচ্ছে, হয়তো আগামী দিনগুলোতে আরো বের হবে। আমরা এগুলোকে চাই একটা রেকর্ড হিসেবে রেখে দিতে, কারণ আমরা জানি যে এই সরকারের আমলে আলেপ উদ্দিনের কোনো বিচার হবে না। এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন আসাদুজ্জামান মিয়ার মতো লোকের কোনো বিচার হবে না। কিন্তু নাগরিক টিভিতে আমরা এই যে পুলিশদেরকে এক্সপোজ করছি, এদের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, একটাই আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশাটা হচ্ছে যদি অচিরেই দেশে একটি গণতান্ত্রিক সরকার নাজমুস সাকিবের কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে বুঝতে পেরেছেন পুলিশের দুর্নীতির কারণ কি, আর পুলিশ কিভাবে দুর্নীতি করতেছে। এবং পুলিশের দুর্নীতিগুলো আমি সবচেয়ে যেটা আমার প্রশ্ন হচ্ছে, এই তথ্যগুলো নাজমুস সাকিব বা নাগরিক টিভি বা বিভিন্ন মানুষ কিভাবে পায়? যদি পুলিশের তথ্যগুলো পুলিশের কাছে গোপন থাকে, তাহলে পুলিশ এই তথ্যগুলো সংগ্রহ করতেছে না, পুলিশ এই তথ্যগুলো প্রকাশ করতেছে। পুলিশ যদি তাদেরকে তথ্য না দেয় তাহলে তারা তথ্য তো পাবে না। আর যদি নাগরিক টিভিগুলো বানিয়ে বা বিভিন্নভাবে বলে থাকে, তাহলে সেটাও তো পুলিশের মধ্য থেকে একটা মানে বক্তব্য আসা দরকার যে তারা বানিয়ে বা মিথ্যা অভিযোগ দিচ্ছে। তার মানে স্পষ্ট বোঝা যায় যে কেউ যখন চুপ করে থাকে তখন বোঝা যায় হয়তো বা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসতেছে সেই অভিযোগগুলো পুরোপুরি সত্য না হলেও আংশিক হয়তো বা সত্য। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এই মর্মে ব্যারিস্টার সুমন মামলা করেছেন। ব্যারিস্টার সুমনকে আসলে কি হত্যার হুমকি নাকি এর পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে, আর ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিলেও কারা হত্যার হুমকি দিচ্ছে, এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন গোলাম মাওলা রনি এবং পাশাপাশি গণঅধিকার পরিষদের নেতা। যদি আলোচনা শুনলাম বুঝতে পারবো যে ব্যারিস্টার সুমন কি আসলে হত্যা হুমকি পেয়েছেন নাকি কোনো কিছু ডাকতে হত্যার হুমকির নাটক সাজিয়েছেন। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ব্যারিস্টার সুমন আসলেও একজন সবসময় তিনি হেডলাইনে থাকেন, সবসময় তিনি মানুষের মুখে থাকেন, সবসময় মানুষের মোবাইলে থাকেন, কারণ সবসময় তিনি একটা মানে প্রচারে থাকার চেষ্টা হয়তো বা করেন, না হলে তিনি কেন সবসময় হেডলাইনে থাকেন। তো এই জন্য মানুষের তার প্রতি একটা খুব, অনেক মানুষের যারা তাকে দেখতে পারে না বা তার জন্য এমপি হতে পারে না এরকম অনেক আছে, কিন্তু তো তারা হয়তো বা তার প্রতি একটু ক্ষিপ্ত থাকবেই। যাই হোক দর্শক, রনি ভাই আলোচনা শুনেছেন এবং ব্যারিস্টার সুমনকে যারা হত্যা হুমকি দিচ্ছে এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন।